আচ্ছা, ওদের আমি বলছিলাম যে 3 নাম্বার চ্যাপ্টারটার যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে জানাবে। কেউ কোনো কিছু বলে নাই বা জানায় নাই, তো আমি 4 নাম্বার চ্যাপ্টার আসতে দেখতেছি। আর যে 4 নাম্বার চ্যাপ্টারটা আছে অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2, হ্যাঁ, এটার নাম হচ্ছে ডাবল অ্যাকাউন্ট। ডাবল অ্যাকাউন্ট সিস্টেম মানে হলো আমাদের দুইটা করে অ্যাকাউন্ট তৈরি করা, দুইটা অ্যাকাউন্ট তৈরি করা। হ্যাঁ, কিসের অ্যাকাউন্ট দুইটা তৈরি করা সেটা যদি বলতে যাই, এই অঙ্কগুলোর মধ্যে হচ্ছে আমাদের এই চ্যাপ্টারটার মধ্যে শুধুমাত্র আমরা রেলওয়ে স্টেশন এবং হচ্ছে আমাদের ইলেকট্রিসিটির যে কোম্পানিগুলো আছে তাদের অঙ্কগুলো করি। হ্যাঁ, এবং তারা মানে শুধুমাত্র তাদের আয় এবং ব্যয়গুলো বের করে তাদের প্রতিষ্ঠানের হিসাবগুলো কি করে করে ফেলে। এই যে আয় এবং ব্যয় নির্ণয় করে তারা তাদের কাজগুলোকে কমপ্লিট করে ফেলে, এটার কারণে বলা হয় ডাবল অ্যাকাউন্ট সিস্টেম। ঠিক আছে, আচ্ছা। তো আহ এখানে আমাদের ডাবল অ্যাকাউন্ট সিস্টেমের মধ্যে যে যে জিনিসগুলো আমাদের তো মানে বের করতে হবে সেগুলো হচ্ছে রেভিনিউ অ্যাকাউন্ট আমাদের নিজেদের ক্যালকুলেশন করে বের করা লাগবে। তারপরে রাজস্ব রেভিনিউ নিট রেভিনিউ অ্যাকাউন্ট, এটা আমাদের নিজেদের ক্যালকুলেশন করে বের করা লাগবে। ক্যাপিটাল অ্যাকাউন্ট আমাদের ক্যালকুলেশন করে বের করা লাগবে। তারপর হচ্ছে জেনারেল ব্যালেন্স শিট, হ্যাঁ, এটা আমাদের নিজেদের ক্যালকুলেশন করে বের করা লাগবে। আচ্ছা, তারপরে এখানে দা রুলস ফর দিস ওয়ার্কস গিভেন ইন দ্য বিলো, আমাদের নিম্নে কিছু রুল দেওয়া। ডাবল অ্যাকাউন্ট সিস্টেমে আমাদের 4টে জিনিস খুঁজে বের করতে হবে। এই যে 4টা জিনিস কি কি? রাজস্ব অ্যাকাউন্ট, এই যে এখানে আমি অলরেডি বলছি এই 4টা জিনিস, এবং এই 4টা করার কাজগুলো আমাদের এই যে এখানে দেওয়া আছে। দেখেন কি বলছে, আমি ইলেকট্রিসিটি এবং রেলওয়ে কোম্পানি, ইলেকট্রিসিটির হিসাবগুলো একরকম, রেলওয়ে কোম্পানির হিসাবগুলো একরকম। মানে যে 4টা নাম আমি বলছি, এই 4টা নামই আমাদের দুইটা কোম্পানির জন্যই বের করা লাগবে। মানে রেলওয়ে কোম্পানির জন্য বের করলে এই 4টা কাজ করা লাগবে, ইলেকট্রিসিটি কোম্পানির জন্য করলো আমাদের এই 4টা কাজ করা লাগবে। এবার সবসময় কি 4টা করা লাগবে না, আমাদের প্রশ্নের মধ্যে বলা থাকবে কি কি আমাদের করতে হবে, সেটা আমাদের প্রশ্নের মধ্যে কি বলে দিবে। ওকে, এরপর আমাদের এখানে কি কি আছে দেখেন। ইলেকট্রিসিটি কোম্পানি, প্রথমে ইলেকট্রিসিটি কোম্পানি আসলো। এই ইলেকট্রিসিটি কোম্পানির মধ্যে দেখেন রেভিনিউ অ্যাকাউন্ট, ফার্স্ট কি রেভিনিউ অ্যাকাউন্ট। ওকে, আচ্ছা, এই রেভিনিউ অ্যাকাউন্টের মধ্যে আমাদের কি কি আছে? কস্ট অফ জেনারেল অফ ইলেকট্রিসিটি, কস্ট অফ ডিস্ট্রিবিউটর, ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিসিটি, মানে আমাদের সাধারণ যে বিদ্যুৎটা সরবরাহ আছে সেটার ব্যয় কত সেটা, এবং হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন, কস্ট অফ ডিস্ট্রিবিউশন মানে বিদ্যুৎটাকে যে আমরা বিভিন্ন ভাবে ভাগ করি, হ্যাঁ, সেটার ব্যয় কত। ডিস্ট্রিবিউশন মানে বিদ্যুৎকে ভাগ করার খরচটা কত, এইটা। হ্যাঁ, তারপরে rent and taxes আছে, ম্যানেজমেন্ট এক্সপেন্স, ডেপ্রিসিয়েশন অন অ্যাসেটস, রিপেয়ার এন্ড মেইনটেনেন্স, তারপর হচ্ছে পাবলিক মেইনটেনেন্স, তারপর পাবলিক ল্যাম্প ল চার্জেস, তারপর হচ্ছে ডিরেক্টর রিমিউনেশন, হ্যাঁ, রিমিউনেশন, আচ্ছা নেরেশন, তারপরে জেনারেল এস্টাবলিশমেন্ট, অডিটর্স ফিস, traffic expense, maintenance of way and works, repairs and renewals of carriage and organ। organ মানে হচ্ছে আমাদের একটা সম্পদ, মানে একটা কি বলে সাপ্লাইজ করি না আমরা, ঠিক সেরকমই আমাদের ছোটখাটো একটা সাপ্লাইজ এর মতো একটা বুঝাইছে। তারপরে কম্পেনসেশন জেনারেল চার্জেস, তারপরে জেনারেল চার্জেস, এরপর হচ্ছে লস অন এক্সচেঞ্জেস, লোকোমোটিভ পাওয়ার, ক্যারিজ অ্যান্ড ওভেন রিপায়ার, কম্পেনসেশন অ্যাক্সিডেন্টস অ্যান্ড লসেস। হ্যাঁ, এগুলো যদি থাকে, এগুলো থাকলে যেটা যেটা থাকবে সেটা সেটা আনবো, যদি কোনোটা না থাকে সেটা আর আনবো না। ঠিক আছে, এরকম ভাবে আছে। এরপরে আমাদের এখানে সেল অফ ইলেকট্রিসিটি, আমরা যদি কোনো বিদ্যুৎ বিক্রি করি সেটা। তারপরে প্যাসেঞ্জার্স ক্যারিড, হ্যাঁ, প্যাসেঞ্জার্স ক্যারিড মানে কোনো প্যাসেঞ্জারকে যদি আলাদা করে মানে বিদ্যুৎ সরবরাহ করা হয় না, সেটার কথা বলতেছে। ওকে, তারপরে পার্সেলস ক্যারিড, হ্যাঁ, এরপর হচ্ছে মেলস ক্যারিড, তারপরে মার্চেন্ডাইজ ক্যারিড,
মিনারেলস ক্যারিড, তারপরে রেন্ট অফ মিটার্স, কম্পেনসেশন ডিউ, সেলস বাই মিটার্স, পাবলিক লাইটিং, এরপর হচ্ছে রিকানেকশন ফিস, ট্রান্সফার ফিস, তারপর হচ্ছে সেলস অফ অ্যাসেট, এরপরে মানে আমাদের নষ্ট যে জিনিসগুলো থাকবে সেগুলো বিক্রয় করলে, তারপর ডিসকানেকশন ফি, মিসসালানিয়াস রিসিপ্টস, মানে আমাদের কাজকর্মের যে তথ্যগুলো আছে, মানে টাকা পাইছি, হ্যাঁ সেইটার কথা বলতেছে। মিসসেলেনিয়াস মানে আমরা সাধারণ খরচ বলতে পারি। কন্ট্রাক্ট, তারপর হচ্ছে সেলস অফ আন্ডার স্পেশাল, মানে অন্যান্য কোনো আন্ডার কোনো মানে অন্যান্য কোনো স্পেশাল কাজের থেকে যদি আমরা কোনো মানে কোনো স্পেশাল কাজগুলো যদি বিক্রি করে থাকে তাহলে সেটা এই সবকিছু আমাদের এই জায়গায় কি করা লাগবে, এনে হিসাব করা লাগবে এবং এগুলা যোগ করে মানে এই ক্রেডিট পাশের গুলো যোগ করে, হ্যাঁ সেটা আমরা এখানে বসাবো এবং ডেবিট পাশের যে অ্যামাউন্ট গুলো আছে এগুলোকে আমরা মাইনাস করবো, ডেবিট পাশের গুলোকে মাইনাস করবো, করলে আমাদের এখান থেকে একটা ডিফারেন্স আসবে এবং এই ডিফারেন্সটাকে আমরা বলবো হচ্ছে আমাদের ব্যালেন্স ক্যারি টু নিট রেভিনিউ। ঠিক আছে, ব্যালেন্স ক্যারি টু নিট রেভিনিউ, এটা হচ্ছে কি ইলেকট্রিসিটি রেভিনিউ অ্যাকাউন্টের বেলা। আর এই জায়গায় আমি একটু ভুল লিখছি, এই জায়গায় যে ডিটেলস লিখছে আর এখানেও ডিটেলস লিখছে, অ্যাকচুয়ালি ডিটেলস হবে না, এখানে হবে, আমি একটা সব দেখাই আপনাদের। সব 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 আচ্ছা, এটা কি ছিল, রেভিনিউ, ও আচ্ছা, হ্যাঁ রেভিনিউ অ্যাকাউন্ট, হ্যাঁ রেভিনিউ অ্যাকাউন্টে আমরা ডিটেলস দিতে পারি, ওকে রেভিনিউ অ্যাকাউন্ট ডিটেলস দেওয়া যাবে। এই অ্যাকাউন্ট মানে কি খতিয়ান, ঠিক আছে, কিন্তু এই খতিয়ান গুলো করার জন্য আমাদের জাবেদার প্রয়োজন নাই আর কি। হ্যাঁ, নর্মালি আমরা যেরকম জাবেদা করি ওই জাবেদা গুলো দিয়ে করতে পারবো, যেরকম এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে 1 নম্বর অঙ্কগুলো, হ্যাঁ আজকে এগুলো করবো অবশ্য, টেনশনের কিছু নাই, এই অঙ্কগুলো আমরা করবো তখনই বুঝতে পারবো। আচ্ছা, তারপরে আমাদের এখানে এই যে এখানে আমরা ইলেকট্রিসিটি কোম্পানির গুলো শিখলাম। হ্যাঁ, এরপর হচ্ছে রেলওয়ে কোম্পানির কাজ। রেলওয়ে কোম্পানির জন্য যে এই এন্ট্রি গুলো আমাদের আইনে বসাতে হবে আগের মতন। তো আপনারা একটু দেখে নেবেন, দেখে দেখে তারপরে মানে একটু পড়ে নেবেন ভালো করে, আমি আর পড়তেছি না। এরপর হচ্ছে ইলেকট্রিসিটি কোম্পানি বা রেলওয়ে কোম্পানি যেটাই হোক, দুটোটার ক্ষেত্রে নিট রেভিনিউ বের করার ছক হচ্ছে এই একটাই, দুটোটার ক্ষেত্রে নিট রেভিনিউ বের করার ছক এই একটাই, ঠিক আছে। তো একটার মধ্যে যা যা আছে এই সিস্টেমে আমরা কি করতে পারি, নিট রেভিনিউ অ্যাকাউন্ট বের করতে পারি। এরপর ইলেকট্রিসিটি কোম্পানি বা রেলওয়ে কোম্পানি বোর্ড ক্যাপিটাল অ্যাকাউন্ট, এই ক্যাপিটাল অ্যাকাউন্টটা বের করার সিস্টেমও কি এই দুটোটার ক্ষেত্রে একই রকম। হ্যাঁ, ক্যাপিটাল অ্যাকাউন্টের ছক বের করা কি দুটোটার ক্ষেত্রে একই রকম। এখানে আমাদের একটা পাশে এক্সপেন্ডিচার মানে হচ্ছে এক্সপেন্স এবং আর এক পাশে হচ্ছে রিসিপ্ট মানে কত টাকা আমরা পাইছি, এগুলোকে নিয়ে হিসাব করতে হবে। এবং এখানে লাস্ট ইয়ারের, ডিউরিং ইয়ারের, মানে আমাদের যে বছরটা গেল চলতি গত বছর, সেই গত বছরের অ্যামাউন্ট এবং হচ্ছে চলতি বছরের অ্যামাউন্ট এবং দুইটাকে মিলে টোটাল অ্যামাউন্ট এগুলো বের করে আমাদের এক্সপেন্ডিচার এবং হচ্ছে রিসিপ্টের যে হিসাবটা সেটা আমাদের বের করা লাগে। হ্যাঁ, ওকে। এরপর ক্যাপিটাল অ্যাকাউন্টের কিছু নিয়ম আমাদের এখানে দিছে। তো দিছে কি ইলেকট্রিক কোম্পানি এর ক্যাপিটাল অ্যাকাউন্টে টোটাল এক্সপেন্ডিচার এবং টোটাল রিসিপ্ট বের করতে হবে, খেয়াল করবেন। ইলেকট্রনিক কোম্পানি এর ক্যাপিটাল অ্যাকাউন্টে আমরা এই যে ক্যাপিটাল অ্যাকাউন্টটা বের করছি, এই ক্যাপিটাল অ্যাকাউন্টে আমাদের ইলেকট্রিক কোম্পানি হলে কি বের করবো, টোটাল এক্সপেন্ডিচার এবং টোটাল রিসিপ্ট, মানে আমরা খালি দুই পাশে যোগ করে রেখে দিব, আমাদের কোনো কাজ নাই। হ্যাঁ, কিন্তু আমরা যদি রেলওয়ে কোম্পানির বেলায় করতে যাই তখন ক্যাপিটাল অ্যাকাউন্টটা করার সময় টোটাল রিসিপ্ট কে যোগ করে সেখান থেকে টোটাল এক্সপেন্ডিচার মানে টোটাল আয়ের থেকে টোটাল ব্যয়টাকে বাদ দিতে হবে, দিয়ে আমরা যেটা পাবো সেটার নাম দিব হচ্ছে ব্যালেন্স ক্যারি টু জেনারেল ব্যালেন্স, ঠিক আছে। এবং এই অঙ্কগুলোর বেলায় ব্যালেন্স শিট করার নতুন কোনো নিয়ম নাই, আমরা আগে যা শিখছি সেগুলোই আসতে পূরণ করে নতুন করে। আচ্ছা, এখন আমরা যদি একটা অঙ্ক করতে যাই, দেখেন এই অঙ্কটাতে একটু খেয়াল করবো। আমাদের 1 নম্বর অঙ্কটা আমরা শুরু থেকে করি, কি কি করতেছি দেখেন একটু খেয়াল করে। অ্যান ওল্ড রেলওয়ে স্টেশন, একটা পুরাতন রেলওয়ে স্টেশন আছে, হ্যাভ টু বি রিপ্লেসড বাই এ নিউ ওয়ান, একটা পুরাতন রেলওয়ে স্টেশন আছে এবং এটা নতুন করে আবার কি করা হবে, স্থাপন করা হবে। হ্যাঁ,
The original cost of the old station was টাকা 20 লাখ। আমাদের যে অরিজিনাল যে স্টেশনটা ছিল এটার মূল্যটা ছিল কত, 20 লক্ষ টাকা। ঠিক আছে। the ratio of materials wages and overhead, আচ্ছা আমাদের ম্যাটেরিয়ালস ওয়েজেস এবং ওভারহেড যেগুলো আছে সেগুলো বের করার জন্য আমরা এই রেশিওটা ইউজ করতে পারি 6:3:1। ঠিক আছে। আচ্ছা, it is estimated that the cost of materials have gone up, খেয়াল করবেন, gone up by 20%। আমাদের যে ম্যাটেরিয়ালস এর যে কস্টটা আছে সেটা কি 20% বেড়ে গেছে। ঠিক আছে, গন আপ। আপ আপ মানে কি, বৃদ্ধি পাওয়া। হ্যাঁ, আমাদের যে ম্যাটেরিয়ালসটা আছে সেটা 10%, 20% কি বৃদ্ধি পাইছে। আচ্ছা, ওয়েজেস বাই 30% এবং ওয়েজেস বাড়ছে হচ্ছে 30% পর্যন্ত, মানে 30% পর্যন্ত। এবং ওভারহেড এক্সপেন্সেস আর এস্টিমেটেড টু মেইনটেইন দ্য সেম রেশিও উইথ ওয়েজেস অ্যাজ বিফোর। আমাদের ওয়েজেস এর সাথে এই ওভারহেড এক্সপেন্সের যে ইয়াটা ছিল, সম্পর্কটা ছিল, মানে যে হারে কাজটা করা হয়েছিল সেইভাবে আমরা কি করবো, এটাকে কাজ করবো। হ্যাঁ, ওভারহেড এক্সপেন্সের কাজটা করবো। আচ্ছা, আমি বোর্ডে গিয়ে জিনিসটাকে একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করবো। এরপরে কি বলতেছে, এ পার্ট অফ দ্য ওল্ড ম্যাটেরিয়ালস ওয়ার ইউজ ইন দ্য কনস্ট্রাকশন অফ নিউ স্টেশন। আমাদের কি বললো, পুরানো যে স্টেশনটা আছে, হ্যাঁ সেই পুরাতন স্টেশনের যে পার্ট গুলো আছে সেগুলা আমরা সেগুলো আমরা কি করছি, আমাদের নতুন স্টেশনে ইউজ করছি। তার মানে পুরাতন যে স্টেশন আছে সেটা থেকে কিছু কিছু জিনিসপত্র আমরা কি করছি, নতুন স্টেশনে ইউজ করছি। আচ্ছা, হুইচ অ্যামাউন্টস টু টাকা 5,000, এবং যেটার পরিমাণ কত, 5,000 টাকা। আচ্ছা, মানে ওই যে পার্টস গুলো নিচ্ছি না, সেই পার্টস গুলোর পরিমাণ হচ্ছে 5,000 টাকা। সাম অফ ইট ওয়ার সোল্ড ফর টাকা 10,000, এবং এগুলোর মধ্যে কিছুটার টাকা, কিছু টাকা আমাদের 10,000 করে কি করা লাগবে, মানে সোল্ড করা যাবে। সাম অফ ইট ওয়ার সোল্ড ফর টাকা 10,000, মানে ওই পুরাতন যে স্টেশনটা আছে সেটার কিছু অংশ আমরা নতুনটা ব্যবহার করছি, আর কিছু অংশ আমরা কি করছি, বিক্রি করে দিচ্ছি, এবং বিক্রি করে আমরা 10,000 টাকা ওইখান থেকে পাইছি। ঠিক আছে। আচ্ছা, তারপরে কি বলতেছে, দা কস্ট অফ নিউ স্টেশন ইজ টাকা 30 লাখ, এবং আমাদের নতুন যে স্টেশনটা আছে সেটার পরিমাণটা হচ্ছে কত, 30 লক্ষ টাকা। নতুন যে স্টেশনটা আছে সেটার পরিমাণ কত, 30 লক্ষ টাকা। ওকে, এই জিনিসগুলো আমরা এখান থেকে পাইলাম, পড়লাম। এরপর আমাদের বলতেছে পার্স দ্য নেসেসারি জার্নাল এন্ট্রিজ ইন দ্য বুকস অফ রেলওয়ে কোম্পানি ফর দ্য রিপ্লেসমেন্ট অফ ইটস ওল্ড স্টেশন। আমাদের পুরাতন যে স্টেশনটা আছে সেটার জায়গায় নতুন যে স্টেশনটা আছে সেটাকে বসানোর বেলায় আমাদের যে আহ জাবেদাগুলোর প্রয়োজন হবে রেলওয়ে স্টেশনের জন্য, হ্যাঁ রিপ্লেসমেন্টের যে জাবেদাগুলো আছে সেগুলো আমাদেরকে দিয়ে দেয়। এটা আমাদের কোশ্চেনে বলবো। আচ্ছা, এবার আমরা একটু বোর্ডে চলে যাই। আচ্ছা, এই অঙ্কগুলো না সব অঙ্কই প্রায় একই রকমের হয়, প্রায় একই রকমের হয়, খালি এখানে একটু ডিফারেন্সেস থাকতে পারে। এই যে ইনক্রিজ এর কথা যে বলতে, এই ইনক্রিজের জায়গায় ডিক্রিজ থাকতে পারে, আবার অনেক সময় এই বাড়ছে কমছে এই জিনিসগুলো নাও থাকতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রশ্নটা দেখে বুঝতে হবে যে আমাদের কখন কোন কাজটা করা লাগবে। হ্যাঁ, তো আজকে যে 1 নম্বর অঙ্কটা আমি করব, এই 1 নম্বর অঙ্কটার মধ্যে আমাদের বলছিল প্রশ্নে যে আমাদের কি বলছিল, আমি একটু দেখাই, আমি একটু কোশ্চেনটা দেখে করতেছি, ওই আচ্ছা আপনার কোশ্চেনটা একটু সামনে রাখার চেষ্টা করবেন। আমাদের এখানে বলছিল যে 20 লক্ষ টাকা আছে, মানে একটা পুরানো স্টেশন আছে এবং সেটার মধ্যে 20 লক্ষ টাকা জিনিসপত্র আছে, এবং এই মানে আমাদের পুরাতন একটা স্টেশন আছে, ওল্ড স্টেশন, এবং এটার মূল্য হচ্ছে 20 লক্ষ টাকা। এবং এই 20 লক্ষ টাকার মধ্যে আমাদের ম্যাটেরিয়াল, ওয়েজেস এবং ওভারহেড, এই তিনটা জিনিস আছে 6:3:1, এই আকারে কি, এই তিনটা জিনিস ম্যাটেরিয়াল, ওয়েজেস এবং ওভারহেড, এই তিনটা জিনিস এটার মধ্যে আছে।
ঠিক আছে। আচ্ছা, এতটুকু তো আমরা বুঝলাম। আচ্ছা, এবার আমাদের ওকে, এরপরে কি আমাদের বলতেছে যে এস্টিমেটেড দ্যাট দ্য কস্ট অফ ম্যাটেরিয়ালস, আমাদের ম্যাটেরিয়ালস যেটা আছে সেটা 20% কি হবে, আপ, বাড়বে। আচ্ছা, বাড়ায় দিলাম। ওয়েজেস বাড়বে কত, 30%, ওয়েজেস বাড়বে 30%। এবং আমাদের এখানে ওভারহেডের কথা বলতেছে যে ওভারহেডটা আমাদের যে ওয়েজেস আছে, হ্যাঁ, আমাদের যে ওয়েজেস আছে সেই ওয়েজেস এর যে রেশিওটা আছে সেই রেশিও আকারে আমাদের কি হবে, ওভারহেডটা বাড়বে। মানে হচ্ছে ওভারহেড এবং ওয়েজেস, এই যে ওভারহেড, এই যে ওভারহেড এবং হচ্ছে ওয়েজেস, এই দুইটার মধ্যে যে রেশিও আছে, দেখেন, এটা হচ্ছে ম্যাটেরিয়ালস এর, এটা হচ্ছে ওয়েজেস এর, এটা হচ্ছে ওভারহেড এর। হ্যাঁ, তাহলে ম্যাটেরিয়ালস এটা চলে গেল। ওয়েজেস এবং ওভারহেড এর যে রেশিওটা আছে, যে রেশিও, এইটার হারে আমাদের ওভারহেডটাকে কি করতে হবে, বাড়াইতে হবে। মানে ওয়েজেস রেশিও ওভারহেড, এই হারে আমাদের ওভারহেডটাকে বাড়াইতে হবে। ঠিক আছে, এটা আমাদের বলছে। আচ্ছা, তো কোশ্চেনটা তো আমরা করলাম ভালো মতো। এবার যদি আমরা একটু কাজটা করি, কিভাবে আমরা কাজটা করবো দেখেন। এই কাজটা করার জন্য আমি একটা ছোট্ট একটা বক্স কাটছি। আমরা লিখতে পারি এখানে প্রেজেন্ট রিপ্লেসমেন্ট কস্ট। এবং এখানে আমরা এমনি করে একটা দাগ দিয়ে ডিটেলস, এখানে হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল ওয়েজেস ওভারহেড লিখলাম, এবং এখানে হচ্ছে টোটাল। ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের অরিজিনাল কস্টটা যদি আমরা বের করতে চাই, আমাদের অরিজিনাল টোটাল যে পুরাতন যে স্টেশনটা ছিল, হ্যাঁ, সেটার পুরো পুরো পরিমাণটা, মানে পুরো যে অ্যামাউন্টটা ছিল সেটা কত ছিল, 20 লক্ষ। এই বসায় দিলাম 20 লক্ষ। এটা কি ছিল, আমাদের পুরাতন স্টেশনের অরিজিনাল কস্ট ছিল। তাহলে এখানে লিখতে পারি অরিজিনাল কস্ট। এবার এই 20 লক্ষকে আমরা ম্যাটেরিয়াল ওয়েজেস এবং ওভারহেডে কি করব, ভাগ করে দিব। ঠিক আছে, তাহলে 6:3:1 এখানে আকারে আমরা কি করব, ভাগ করে দিব। হ্যাঁ, তাহলে 6, 3, 1 এগুলোকে যদি ভাগ করি তাহলে কত আসে দেখেন, 3 আর 1 4 আর 6 কত, 10। তাহলে 20 লক্ষকে আমরা কিভাবে কাজ করব, 20 লক্ষকে ভাগ দিব 10 দিয়ে, গুণ করব 6 দিয়ে। 20 লক্ষকে ভাগ দিব 10 দিয়ে, গুণ করব 6 দিয়ে, আমাদের আসবে 12 লক্ষ। হুম, সেম আবার 20 লক্ষকে 10 দিয়ে ভাগ, 3 দিয়ে গুণ, আমাদের আসবে 6 লক্ষ। আবারও 10 দিয়ে ভাগ, 1 দিয়ে গুণ, আমাদের আসবে 2 লক্ষ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের নর্মাল যে, মানে এই 20 লক্ষকে ম্যাটেরিয়াল ওয়েজেস এবং ওভারহেড আমরা ভাগ করে দিলাম। যে 20 লক্ষ টাকার মধ্যে 12 লক্ষ আছে আমাদের ম্যাটেরিয়াল, 6 লক্ষ আছে ওয়েজেস, আর ওভারহেড আছে কত, 2 লক্ষ। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের এখানে ম্যাটেরিয়ালস বাড়াইতে বলছে 20%, তার আমরা বাড়াইতেছি। আহ যেহেতু বাড়াইতে বলছে তার মানে প্লাস হবে, হ্যাঁ, তো আমরা লিখি ইনক্রিজ। ইনক্রিজটা লিখে একটু আন্ডারলাইন করে এরপর আমরা দিতে পারি ম্যাটেরিয়ালস। ম্যাটেরিয়ালস, আমাদের 12 লক্ষ টাকা ম্যাটেরিয়ালস আছে। আমি ক্যালকুলেশনটা পুরোটা করে দেখাই, আমি ইয়া করে লিখি ম্যাটেরিয়ালস। হ্যাঁ, 12 লক্ষ প্লাস 12 লক্ষ ইন্টু 20%। ঠিক আছে, তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমাদের আসবে হচ্ছে, ডাইরেক্ট আমরা এখানে বের করতে, যদি আমরা এইভাবে করে করি তাহলে হচ্ছে ডাইরেক্ট বের হবে। তাহলে ডাইরেক্ট না করে আমি শর্ট ফর্মেই করাই, তাহলে ওইটা ইজি হবে বেশি। এই যে এখানে ইন্টু 20%, হ্যাঁ, দিলে আমাদের এখানে আসবে 2,40,000। এটাই থাকে, এটা ইজি হবে বেশি।
আচ্ছা, ম্যাটেরিয়ালসটা বসালাম, এরপর যাবো ওয়েজেসে। ওয়েজেস এর পরিমাণ ছিল 6 লক্ষ, এবং এখানে আমাদের বলছিল 30% বাড়াইতে হবে, 30% বাড়াইতে হবে। এটার পরিমাণ আসবে 1,80,000, এই 1,80,000। ঠিক আছে, এবার ওভারহেড, এই ওভারহেড আমি শর্ট ফর্মে লিখতেছি, হ্যাঁ। 2 লক্ষ কি বলছিল, ওয়েজেস এবং ওভারহেডের রেশিও আকারে। ওয়েজেস এবং ওভারহেডের রেশিও আকারে যদি আমরা কাজ করতে যাই, তাহলে এখানে আমাদের ওয়েজেস এবং ওভারহেড দেখেন আমরা কি করতে পারি। ও আমাদের টোটাল ছিল এরকম 3:1, তাই না? তাহলে 2 লক্ষকে ভাগ যদি দিই 4 দিয়ে, গুণ দিব 1 দিয়ে, ওভারহেড ছিল 1। আচ্ছা, আমরা আমাদের প্রশ্নটার মধ্যে আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, ওয়েট কি বলছিল, এ পার্ট অফ, আচ্ছা এটা না, কোথায় যেন, হ্যাঁ, overhead expenses are estimated to maintain the same ratio with wages as before। মানে শুধুমাত্র ওয়েজেস এর কথা বলছে, এটা কিন্তু বলে নাই যে দা মেইনটেইন দ্য সেম রেশিও উইথ ওয়েজেস এন্ড ওভারহেড। হ্যাঁ, আমি ওভারহেডটা আমি এতক্ষণ ভুল বলতেছিলাম যে ওভারহেড এর সাথে রেশিওটা মিলাই নিছে, না, আমাদের শুধুমাত্র কি বলছে এখানে, ওয়েজেস এর কথা বলছে, যে ওয়েজেস এর রেশিও আকারে আমাদের এটাকে ভাগ করতে হবে। তাহলে ওয়েজেস এর রেশিও কত ছিল, 3, শুধুমাত্র 3। তো সেই 3 দিয়ে যদি আমরা কাজটা করি, তাহলে আমাদের অ্যান্সারটা আসবে এরকম যে 3/1। তাহলে 2 লক্ষকে 3 দিয়ে ভাগ করবো, 1 দিয়ে গুণ করবো, আমাদের আসবে 60,000। এই ওভারহেডের ঘরে 60,000 টাকা বসে না। হ্যাঁ, এবার যদি আমরা একটু যোগ করি, 12 লক্ষ, 2,40,000, কত আসবে, 14,40,000 টাকা। ওকে, তারপরে 6 লক্ষ, 1,80,000, কত, 7,80,000, এই 7,80,000। তারপরে 2,60,000। ঠিক আছে, এবং এই জায়গায় এই তিনটাকে যোগ করে আমরা এখানে বসাতে পারি, এই যে এইটা এইটা এটা, এই তিনটাকে যোগ করে আমরা এখানে বসাবো, আসবে হচ্ছে 24,80,000 টাকা। এই 24,80,000 টাকা। ঠিক আছে, 24,80,000 টাকা, এটা হলো আমাদের ওয়ার্কিং নাম্বার 1। ওয়ার্কিং নাম্বার 1 আমরা মাত্র ওয়ার্কিং 1 নাম্বার ওয়ার্কিংটা আমরা করলাম। ঠিক আছে, একটা মাত্র ওয়ার্কিং আমরা করলাম। এরপরে আমাদের যেতে হবে ওয়ার্কিং নাম্বার 2তে। ঠিক আছে, ওকে, আমরা যাচ্ছি ওয়ার্কিং নাম্বার 2তে। এই এই যে এখন আমি যে ওয়ার্কিংটা করলাম, হ্যাঁ, এটা যে সব অঙ্কের বেলায় থাকবে তা কিন্তু না, এটা কিন্তু সব অঙ্কের বেলায় থাকবে না। যেরকম আমাদের যদি আমরা একটু দেখি, আমাদের পরে এই যে 2 নাম্বার যে কাজটা আছে, 2 নাম্বারের মধ্যেই কিন্তু আমাদের এই ক্যালকুলেশনটা নাই। 2 নাম্বারের মধ্যে আমাদের এই ক্যালকুলেশনটা নাই। ঠিক আছে, তো সবটার মধ্যে আমাদের এই ক্যালকুলেশনটা থাকবে না। আচ্ছা, তারপরে যাব ওয়ার্কিং নাম্বার 2। ওয়ার্কিং নাম্বার 2 তে আমরা ক্যালকুলেশন করবো হচ্ছে রেভিনিউ অ্যাকাউন্ট। হ্যাঁ, ক্যালকুলেশন অফ, ক্যালকুলে আমরা আমরা যে রেভিনিউ অ্যাকাউন্ট আছে সেটাকে কি করবো, ক্যালকুলেশন করবো। ঠিক আছে, আচ্ছা, তাহলে রেভিনিউ অ্যাকাউন্টের ক্যালকুলেশনটা এইখানে আমি যেভাবে বলতেছি ঠিক সেরকম ভাবে অলওয়েজ করবো, তাহলেই হয়ে যাবে, আর কোনো কিছু মনে রাখার দরকার নেই। আমাদের যে পুরাতন যে রেলওয়ে থাকুক বা ইলেকট্রিসিটি যেটাই থাকুক না কেন, সেটার পুরাতন যে মূল্যটা আছে সেটাকে আগে লিখবো, মানে হচ্ছে ইস্টিমেটেড কস্ট অফ স্টেশন। আর এই যে এখন যে অঙ্কগুলো করতেছি না, এই অঙ্কগুলো বেশিরভাগ কিন্তু আমাদের স্টেশনারি হয়, ইলেকট্রিকের এই অঙ্কগুলা হয় না। এটা আমরা নিজেরা ক্যালকুলেশন করে বের করছিলাম, 24,80,000, একটু আগে কিন্তু আমরা নিজেরা বের করছি। হ্যাঁ, 24,80,000 টাকা বের করলাম। এইটার থেকে আমরা কতটুকু এই পুরাতন যে স্টেশনটা আছে এটা থেকে কতগুলা পার্টস আমরা বিক্রি করে দিই, সেটা আমরা করবো। সেল অফ, কি লেখা যায়, ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়ালস অথবা পার্টস। হ্যাঁ, কত, 10,000 টাকার ম্যাটেরিয়ালস আমরা কি করছিলাম, বিক্রি করে দিচ্ছিলাম, বিয়োগ করে দিলাম। এরপরে কতগুলো আমরা আমাদের নতুন স্টেশনে ব্যবহার করছি। হ্যাঁ,
তাহলে লিখবো ইউজড ইন নিউ স্টেশন, অথবা দেওয়া যায় ওল্ড ওল্ড ম্যাটেরিয়ালস ইউজ। হ্যাঁ, এটা লিখতে পারি, এটা সব জায়গায় পাবেন, এটা চেনা লাগবে, এটাই দিন। ওল্ড ম্যাটেরিয়ালস ইউজড মানে পুরাতন সরঞ্জাম আমরা ব্যবহার করছি কতগুলা, 5,000। এই 5,000, ঠিক আছে। বাস 24,80,000 থেকে এই দুটোকে মাইনাস করবো, করলে আমাদের আসবে 24,65,000 টাকা। ঠিক আছে, 24,65,000 টাকা। এটা পেলাম কি, রেভিনিউ অ্যাকাউন্ট। তাহলে রেভিনিউ অ্যাকাউন্ট আমাদের করা হয়ে গেল। এই রেভিনিউ অ্যাকাউন্টের পর আমাদের আরেকটা ওয়ার্কিং করতে হবে, সেটা হচ্ছে রেভিনিউ অ্যাকাউন্টের পর আমাদের আরেকটা ওয়ার্কিং করতে হবে, সেটা হচ্ছে রিপ্লেসমেন্ট অ্যামাউন্ট। হ্যাঁ, ওয়ার্কিং নাম্বার 3। আপু আমাদের এই ম্যাথে টোটাল ওয়ার্কিং কয়টা? 4টা। নর্মালি এই অঙ্কের টোটাল ওয়ার্কিং হবে 2টা করে, প্রত্যেকবার 2টা করে। কিন্তু যদি ইনক্রিজ ডিক্রিজ বা আদার কোনো ইনফরমেশন না থাকে, তাহলে আর কোনো ওয়ার্কিং নাই, থাকলে হবে, না থাকলে নাই। যেরকম এই যে এখন যে অঙ্কটা করাইতেছে, এটার মধ্যে আমাদের 3টা ওয়ার্কিং। হ্যাঁ, আর 2 নম্বর অঙ্কটা যদি আপনারা করতে যান, এটা যদি বুঝে 2 নম্বর অঙ্কটা করতে যান, ওটার মধ্যে কিন্তু যে 1 নম্বরে যে ওয়ার্কিংটা করছি সেটা নাই। ঠিক আছে, এই অঙ্কগুলো ইজি, অনেক ইজি, সহজ আছে। একটা অঙ্ক করলে সেটা বুঝবো দেখবেন কিভাবে আপু, যে এটাতে ওই ওয়ার্কিংটা করতে হবে, এটাতে সেটা করতে হবে না? 2 নম্বরে, জি 2 নম্বরে। দুই যেমন নম্বরে এক এক নম্বরে নাম্বার। এক এক নম্বর যে ওয়ার্কিংটা করছি সেটা করতে হবে না, শুধু রেভিনিউ অ্যাকাউন্ট বের করবেন, আর এই যে এখন যেটা করতেছি রিপ্লেসমেন্ট অ্যামাউন্ট, এটা করবেন। কারণ এই দুটো অলওয়েজ আমাদের করা লাগবে, আমাদের জাবেদারটা সহজ করার জন্য। রেভিনিউ অ্যাকাউন্ট এবং রিপ্লেসমেন্ট অ্যাকাউন্ট, এই দুটো যদি আমরা একটু ওয়ার্কিং হিসেবে আগে থেকে বের করে নিই, আমাদের জন্য কি হবে, ইজি হবে। হ্যাঁ, তাহলে ক্যালকুলেশন অফ রিপ্লেসমেন্ট। আচ্ছা, এটা ছোট্ট কেটে নিতেছি, এই ছোট, একদম ছোট। এখানে আমরা কিভাবে ইয়া করব, এখান থেকে হচ্ছে আমাদের আমাদের নতুন যে স্টেশন ছিল সেটার একটা মূল্য দেওয়া ছিল, যে আমাদের নতুন স্টেশনে এত টাকা লাগবে, এরকম। আমি কোশ্চেনটাকে একটু বলতেছি। আমাদের বলছিল যে দ্য কস্ট অফ নিউ স্টেশন ইজ টাকা 30 লাখ। আমাদের নতুন স্টেশনের কস্ট কত পড়বে, 30 লক্ষ টাকা পড়বে। তো আমরা এখানে লিখতে পারি কস্ট অফ নিউ স্টেশন, কস্ট অফ নিউ স্টেশন কত, 30 লক্ষ। এই 30 লক্ষ টাকা আমরা বসাইলাম। হ্যাঁ, এবং এখান থেকে আমরা কি মাইনাস করবো, আমাদের এস্টিমেটেড কস্ট, আমরা যেটা মাইনাস করতে বের করছিলাম না, এস্টিমেটেড কস্ট, এস্টিমেটেড আপনার কস্ট। কাছে 33 লক্ষ হয়ে গেছে। জি জি, আপনার উপরটা 33 লক্ষ হয়ে গেছে। ও আচ্ছা, হ্যাঁ 33 লক্ষ হয়ে গেছে, 30 লক্ষ, হ্যাঁ 30 লক্ষ। এস্টিমেটেড কস্ট হচ্ছে আমাদের কত ছিল জানো, 24,80,000 টাকা। খেয়াল করবেন, ওয়ার্কিং নাম্বার 2-এ আমরা কিন্তু কি বের করছিলাম, ওয়ার্কিং নাম্বার 2-এ আমরা বের করছিলাম হচ্ছে রেভিনিউ অ্যাকাউন্ট 24,65,000, সেইটা না কিন্তু। আমি এস্টিমেটেড কস্টের কথা বলছি, কি এস্টিমেটেড কস্টের কথা বলছি। হ্যাঁ, মানে হচ্ছে আমাদের এটা হচ্ছে পুরাতন স্টেশন এবং এটা হচ্ছে নতুন স্টেশন। হ্যাঁ, এই পুরাতন স্টেশনটাকে সরাইয়া আমি নতুনটাকে বসাবো। তাহলে আমি দেখবো যে আমি কত টাকায়, পুরাতনের টাকা ছিল মনে করেন 5 টাকা, এটার মূল্য, এটার মূল্য 5 টাকা ছিল। এই 5 টাকার জায়গায় আমি কি করতেছি, এটার মূল্য হচ্ছে 10 টাকা, এই 10 টাকাকে আমি না বসাইলাম। তাহলে কি হলো, 5 টাকা, 5 টাকার কাটাকাটি, আর অবশিষ্ট রইলো কত, 10 টাকার মধ্যে 5 টাকা তো কাটাই চলে গেছে, তাহলে আরো কি অবশিষ্ট রইলো, 5 টাকা অবশিষ্ট রইলো। সেইটাই আমরা এখান থেকে হিসাব করে বের করবো, যে আমাদের পুরাতন স্টেশনের মূল্য ছিল এত এবং নতুনটার মূল্য এত। তাহলে নতুন, আমরা নতুন করে কত টাকা ইনভেস্ট করতেছি, ঠিক আছে, নতুন করে কত টাকা আমরা এখানে খাটাইতেছি। আমাদের 5,20,000 টাকা কি নতুন করে এই নতুন স্টেশনটা বানানোর জন্য আমরা কি করতেছি, বিনিয়োগ করতেছি। ঠিক আছে, তাহলে এই 5,20,000 টাকা কিসের পরিমাণ, নিউ স্টেশন। এই জিনিসটা ঘাপলাটা কি বুঝতে পারছি সেটা বলো।
এই জায়গার মধ্যে অনেকে মনে হবে যে নতুন স্টেশনের মূল্য তো 30 লক্ষ টাকা, তাহলে এটা আবার নিউ স্টেশন নাম কেন দিলাম, তাই না? কারণ 30 লক্ষ টাকা হচ্ছে আমার টোটাল, যেরকম এই যে একটু আগে আমি বুঝালাম, এটা হচ্ছে আমাদের পুরাতন জায়গা, এটা হচ্ছে নতুন জায়গা, এটার মূল্য 5, এটার মূল্য 10, এটাকে এখানে না বসাবো, তাহলে কি হলো, 5-এর উপরে 5 বসলো, আরো এটার মূল্য কি 10, তাহলে 5-এর উপরে 10 বসলো, 5-এর উপরে 10 বসলো, তাহলে কি হলো, 10টাকে যদি আমরা ভাঙাই, যে এই পুরাতন 5 এবং নতুনের 10-এর যে 5 ছিল, সেই 5 কি হলো, কাটা হলো, তাহলে এটার আরো 5 অবশিষ্ট, এইটাই হচ্ছে নতুন করে ইনভেস্ট করা, মানে পুরাতনটার জায়গায় আমি নতুন স্টেশনটাকে বসাইছি, সেখানে আমার নতুন করে 5 টাকা খরচ হয়েছে, আর আগের এই টাকাটা ছিল, ঠিক আছে? এই জিনিসটাই আমাদের এখানে কি করা লাগবে, হিসাব করে বের করা লাগবে। আশা করি আমি বুঝাইতে পারছি এতটুকু। এখন আমাদের জার্নালে যদি আমরা যাই, খেয়াল করবেন, জাবেদার মধ্যে চলে যাব এখন। যেহেতু আমাদের কোনো ডেট ফেট কিছু ছিল না, তো ডেট দেওয়ার দরকার নাই, আমরা 1, 2, 3 দিয়ে কাজ শুরু করে দিতে পারি। প্রথমে আমাদের জাবেদা দেওয়া লাগবে হচ্ছে নতুন স্টেশনের যে খরচটা, ক্যাশ টাকাটা আমরা দিব, সেটার জন্য প্রথম জাবেদাটা কিসের জন্য দিব, নতুন স্টেশনের ক্যাশ টাকাটার জন্য। তার মানে আমাদের নতুন স্টেশন, নতুন করে আমরা কত টাকা বিনিয়োগ করছি, নিউ স্টেশন ডেবিট, কত, 5,20,000 টাকা আমরা নতুন করে ইনভেস্ট করছি, হ্যাঁ। এবং আগের কত ছিল, রিপ্লেসমেন্ট, খেয়াল করবেন, রিপ্লেসমেন্ট আমাদের কত আছে, রিপ্লেসমেন্ট ডেবিট 24,80,000 টাকা কি আগেরই ছিল ওইখানে, ওই জায়গাটা, সরি, আচ্ছা, আমাদের আগেরই ওই জায়গাটার মধ্যে আগেরই 24,80,000 টাকা ছিল, তার মধ্যে আমরা 5,20,000 টাকা নতুন করে কি করছি, বিনিয়োগ করছি, তাহলে আমরা যে নতুন স্টেশনটা পাইছি, সেখানে টোটাল কত টাকা বিনিয়োগ করছি, ক্যাশ বা ব্যাংক, যে কোনো একটা লিখলেও হবে, দুইটা লিখলেও হবে, যদি কোশ্চেনের মধ্যে কোনো কিছু উল্লেখ করে না দেয়, যেটা ইচ্ছা লিখেন, সমস্যা নাই, ঠিক আছে। আর যদি কোশ্চেনে উল্লেখ করে দেয়, অবশ্যই সেটা লিখতে হবে। তাহলে 30 লক্ষ টাকা এই যে ক্রেডিট, হ্যাঁ, এটাকে যোগ করেন, দেখবেন 30 লক্ষ টাকা আসে। এটা কি করলাম আমরা, নতুন স্টেশনে কত টাকা আমরা ক্যাশ দিলাম সেটার জাবেদা দিলাম, ঠিক আছে, নতুন স্টেশনে কত টাকা ক্যাশ দিলাম সেটার জাবেদা দিলাম 1 নম্বরে। 2 নম্বরের জাবেদাটা হচ্ছে আমাদের পুরাতন, মানে পুরাতন যে স্টেশনটা ছিল, সেটার কতটুকু আমরা নতুনটার মধ্যে ব্যবহার করছি, পুরাতন যে জিনিসটা ছিল সেটার কতখানি আমরা নতুনটার মধ্যে ব্যবহার করছি সেটা, হ্যাঁ। এবার আমরা এইটার জাবেদা দিব, তাহলে এইটার জাবেদা হবে হচ্ছে, মানে আমি যদি এক কথায় বলতে চাই, ওই যে ওল্ড ম্যাটেরিয়ালস ইউজড, সেটার জাবেদা এখন আমরা দিব, হ্যাঁ। তাহলে এটা জাবেদা দিতে গেলে আমাদের লিখতে হবে যে নিউ স্টেশন, নিউ স্টেশন ডেবিট আমাদের 5,000 টাকা ছিল, এবং এটা কোথা থেকে আসছে, আমাদের পুরাতন যে যন্ত্রটা ছিল, স্টেশনটা ছিল, সেখান থেকে আসছে, তাহলে কি লিখতে পারি, রিপ্লেসমেন্ট, আমাদের টোটাল রিপ্লেসমেন্ট ছিল এত টাকা, হ্যাঁ, টোটাল রিপ্লেসমেন্ট ছিল এত টাকার, এইটার মধ্যে এই সম্পদগুলো আমরা কি করছি, নতুন করে এখানে ইউজ করছি, তাহলে রিপ্লেসমেন্ট ক্রেডিট হবে 5,000 টাকা, রিপ্লেসমেন্ট ক্রেডিট হবে 5,000 টাকা, এটা জাবেদাটা কি দিছি, টু রেকর্ড ওল্ড ম্যাটেরিয়ালস ইউজড, এটার জন্য আমরা জাবেদা দিলাম, ঠিক আছে। 2 নম্বর জাবেদা গেল। 3 নম্বরের যে জাবেদাটা হবে সেটা হচ্ছে, আমরা কিছু পার্টস, কিছু অংশ আমরা বিক্রি করে দিচ্ছিলাম, তাই না, সোল্ড ওল্ড ম্যাটেরিয়ালস, সোল্ড ওল্ড ম্যাটেরিয়ালস, এটা আমরা কিছু অংশ কি বিক্রি করে দিচ্ছিলাম, সেইটার জাবেদা এখন আমরা দিব। তাহলে বিক্রি করে দিচ্ছি আমরা, কি বিক্রি করে আমরা কি পাইছি, ক্যাশ টাকা পাইছি, তাহলে ক্যাশ বা ব্যাংক যে কোনো একটা লিখলেও চলবে, ডেবিট, কত, 10,000 টাকা ছিল, 10,000 টাকা, এবং এখানেও কি দিব, রিপ্লেসমেন্ট ক্রেডিট 10,000 টাকা। 3 নম্বর জাবেদা শেষ, হ্যাঁ।
এখন চলে যাব 4 নাম্বার জাবেদা, এবং 4 নাম্বারে গিয়ে আমরা আমাদের ওই যে রেভিনিউ অ্যাকাউন্ট আমরা বের করছিলাম না ওয়ার্কিং নাম্বার 2 তে, সেই রেভিনিউ অ্যাকাউন্টের জাবেদা এখন আমরা দিব, ঠিক আছে? ওইটার পরিমাণ কত ছিল? 24,65,000 টাকা। সেই রেভিনিউ অ্যাকাউন্টের জাবেদাটা এখন দিব হচ্ছে এভাবে, রেভিনিউ অ্যাকাউন্ট, ডেবিট 24,65,000 টাকা, এবং হচ্ছে আমাদের রিপ্লেসমেন্ট ক্রেডিট, রিপ্লেসমেন্ট 24,65,000 টাকা। আচ্ছা, এই রুলস এর যে পিডিএফটা দিচ্ছি সেটার মধ্যে আমাদের এই জাবেদাগুলার রুলস আমি দেইনি। কেন? কারণ এই অঙ্কগুলোর মধ্যে না এই 7টা জাবেদাই ঘুরে ফিরে, মানে এই 4টাই, যেহেতু আমি অ্যান্সারের পিডিএফ আপনাদের দিব, সেই কারণে আমি আর রুলস গুলো আর কি মানে জাবেদাটা আর দিই নেই। হ্যাঁ, এই 4টাই জাবেদা, আর কোনো এক্সট্রা কোনো জাবেদা আপনারা পাবেন না। আপনারা অঙ্কগুলো করেন, বইয়ের অঙ্কগুলো করবেন, দেখবেন এক্সট্রা কোনো জাবেদা আমাদের নাই। ঠিক আছে, এই 4টা জাবেদাই। আচ্ছা, এখন আমাকে বলেন কারো কি এর মধ্যে কোনো কোশ্চেন আছে যতটুকু আমি বুঝাইছি এর মধ্যে? কারো কোনো কোশ্চেন নাই? তাহলে আমি পরের অঙ্কটাতে যাব। না আপু, আপনি সেকেন্ডাতে যান। আচ্ছা, এরপরে আমরা যদি 2 নাম্বার ইয়াটার মধ্যে যাই, টাস্কটার মধ্যে যাই, আমি স্ক্রিনটা একটু দেখাই দিই। আমি এটার বোর্ডে করবো না, এটা আমি জাস্ট এখান থেকে আপনাদের বুঝাই দিই। হ্যাঁ, তাহলেই হবে। কোশ্চেনটা একটু পড়ি আগে। এই যেখানে আমাদের কি কি বলতে দেখেন, এবিসি সিরামিক কোম্পানি ডিসাইডেড টু রিপ্লেস ওয়ান অফ ইটস বয়লার বাই ওয়ান অফ দ্য হাইয়ার ক্যাপাসিটি। আচ্ছা, মানে তারা বয়লারটাকে চেঞ্জ করতে যাচ্ছে, পুরাতনটাকে চেঞ্জ করে একটা হাইয়ার ক্যাপাসিটি মানে আরো বেশি ক্ষমতাবান একটা বয়লারকে বসাতে চাচ্ছে। হ্যাঁ, দ্য বয়লার ইজ টু বি রিপ্লেসড ওয়াজ কনস্ট্রাক্ট ইন 2010, মানে 2010 সালে এটাকে বসানো হয়েছিল, যেটা কস্ট ছিল 18 লক্ষ টাকা। ইট ওয়াজ এস্টিমেটেড দ্যাট টু ইনস্টল